সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে এবার নেতানিয়াহুকে আর ক্ষমতা দেখতে চায় না ইসরায়েলিরা। গাজার যুদ্ধে একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তারপরও গো ধরে বসে রয়েছেন তিনি। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হওয়া, গাজা যুদ্ধ বা জিম্মি সংকটের সমাধান ঘটছে না। আর এসব কারণেই দেশের মধ্যে খুব চাপে পড়েছে নেতানিয়াহু। প্রতিনিয়ত তার বাড়ির সামনে বিক্ষোভ করছেন হাজার হাজার বিক্ষুব্ধ ইসরায়েলিরা। এবারে জানাবো ইরাক এবং সিরিয়ার কুর্দিপন্থী পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, আমরা খুব শীঘ্রই উত্তর ইরাকে অভিযান শেষ করব। আমাদের সীমান্তের ভেতরে হামলা করার সক্ষমতা আর কুর্দি বাহিনী নেই। জানাবো নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি সেনাপ্রধান। বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনায় ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। জেনারেল হার্জি হালেভি বলেন, ইসরায়েলি বাহিনী জানে রাজনৈতিক মহলের অনুমোদন করা কোন কোন চুক্তি কিভাবে রক্ষা করতে হয়, এমনকি যুদ্ধবিরতির পর আবার কিভাবে যুদ্ধের ময়দানে ফিরে আসতে হয়, কিভাবে তীব্রভাবে যুদ্ধ করতে হয় তাও জানে। এদিকে কারাগার ভেঙে পালানোর চেষ্টাকালে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন কারারক্ষীও রয়েছেন। বাকি ৫ জন মৃত্যুদণ্ড পাওয়া কয়েদি ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন কয়েদি এবং ৩ জন কারারক্ষী। তবে শেষ পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি। আফ্রিকা দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এ ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৪১ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ১৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা। গাজা যুদ্ধে একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তারপরও গো ধরে বসে আছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হওয়া, গাজা যুদ্ধ বা জিম্মিদের সংকটের সমাধান ঘটছে না। এবার খোদ ইসরায়েলের ভিতরেই এ নিয়ে অসন্তোষ মারাত্মক আকার ধারণ করেছে। গাজা যুদ্ধ শুরু হবার আগে থেকেই দেশের ভিতরে চাপে ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি জনগণের নজর কিছুদিনের জন্য অন্যত্র সরিয়ে নিতে পেরেছিলেন তিনি। তবে সময় যত গড়িয়েছে ইসরায়েলিরা বুঝতে পেরেছে নেতানিয়াহু তাদের সঙ্গে হঠকারিতা করছে। তাই গেল ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধা হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নেতানিয়াহুর উপর চাপিয়েছেন ইসরায়েলিরা। এক জরিপে এমন চিত্রই দেখা গেছে। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে ৭২% ইসরায়েলিরা মনে করে ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪০% মনে করে নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার, আর ২৮% মনে করে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত। ওই জরিপে দেখা গেছে যারা নিজেদের সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে ৫০% বিশ্বাস করেন নেতানিয়াহুকে তার মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে। ৪২% সমর্থক বলেছেন তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত। ইরাক ও সিরিয়ায় সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিলেন এরদোয়ান। ইরাক ও সিরিয়ায় কুর্দিপন্থী পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, আমরা খুব শীঘ্রই উত্তর ইরাকে অভিযান শেষ করব। আমাদের সীমান্তের ভেতরে হামলা করার সক্ষমতা আর কুর্দি বাহিনী নেই। শনিবার মিলিটারি একাডেমি স্নাতকদের সঙ্গে আলাপকালে এমন ঘোষণা দেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তরুণ সামরিক স্নাতকদের এরদোগান বলেন, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ইরাক এবং সিরিয়ার সম্পূর্ণভাবে আটকা পড়েছে। তুর্কি বাহিনী সর্বত্র তাদের ছাড়িয়ে গেছে। আমরা সিরিয়ার সঙ্গেও আমাদের দক্ষিণ সীমান্তে নিরাপত্তা বলয়ে ধসে পড়া পয়েন্টগুলো সম্পন্ন করব। তুরস্কের ভাষ্যমতে ওয়াইপিজি এবং পিওয়াইডি সাবেক পিকেকে সংশ্লিষ্ট সংস্থা এবং তারা সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম পরিচালনা করছে। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। ১৯৮৪ সালে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই গোষ্ঠীর সদস্যরা। প্রসঙ্গত ২০১৬ সাল থেকে উত্তর সিরিয়ার সীমান্ত এলাকা থেকে কুর্দি বাহিনীকে বিতাড়িত করার জন্য ধারাবাহিক স্থল অভিযানও চালিয়ে আসছে আঙ্কারা। উত্তর ইরাকের সঙ্গে তুর্কি সীমানা সুরক্ষিত করবার জন্য ২০২২ সালের এপ্রিলে সামরিক অভিযান ক্ললক শুরু করে তুর্কি বাহিনী। আঙ্কারার দাবি, সীমান্তবর্তী এই অঞ্চল থেকে তাদের দেশে হামলা চালিয়ে আসছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা। মূলত তুরস্ক এবং কুর্দিদের মধ্যে সংঘাতের এই ইতিহাসটা বহু পুরনো। তুরস্কের জনসংখ্যার ১৫ থেকে ২০% কুর্দি। কয়েক প্রজন্ম ধরে তুরস্কের
কর্তৃপক্ষ কুর্দিদের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করছে। 1920 এবং 1930-এর দশকে কুর্দিদের বিক্ষোভের উত্থানের সময় অনেক কুর্দি পুনর্বাসিত হয়। কুর্দি নাম এবং পোশাকের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কুর্দি ভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমনকি কুর্দিদের আলাদা জাতিগত পরিচয়ও অস্বীকার করা হয়। কুর্দিদের সে সময় বলা হতো পাহাড়ি তুর্কি। 1978 সালে আবদুল্লাহ ওচালান পিকেকে গঠন করেন, যাদের প্রধান দাবি ছিল তুরস্কের মধ্যে স্বাধীন একটি রাষ্ট্র গঠন। 6 বছর পর সশস্ত্র সংগ্রাম শুরু করে ওই সংগঠনটি। এখন পর্যন্ত 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ কুর্দি বাস্তুচ্যুত হয়েছেন। তবে 1990-এর দশকে পিকেকে স্বাধীনতার দাবি বাদ দিয়ে সাংস্কৃতিক এবং আন্তর্জাতিক সাহিত্য শাসনের দাবিতে আন্দোলন চালায়। 2013 সালে গোপনে আলোচনার পর যুদ্ধবিরতির সমঝোতায় আসে তারা। নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি সেনাপ্রধান। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনায় ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি বলেন, ইসরায়েল বাহিনী জানে রাজনৈতিক মহলের অনুমোদন করা কোন কোন চুক্তি কিভাবে রক্ষা করতে হয়, এমনকি যুদ্ধবিরতির পর আবার কিভাবে যুদ্ধের ময়দানে ফিরে আসতে হয়, কিভাবে তীব্রভাবে যুদ্ধ করতে হয় তাও জানে। সেনাপ্রধান বলেন, ইসরায়েলি বাহিনী হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত যুদ্ধ করা বন্ধ করবে না। আমাদের এই লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত হামাসের উপর আমাদের হামলা অব্যাহত রাখব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু 7 অক্টোবরের ব্যর্থতার দায়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নেবেন যুদ্ধের লক্ষ্য অর্জন করার পর। আমি প্রায় 40 বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করছি। আমি এক মুহূর্ত চেয়ার আঁকড়ে ধরে থাকতে চাই না। আমি বর্তমানে আমার দায়িত্ব নিয়ে ব্যস্ত। সামরিক বাহিনী নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনার জবাব দিয়ে দেশটির সেনাপ্রধান আরও বলেন, পণবন্দি মুক্তির চুক্তিতে হামাস যেন স্বাক্ষর করে সেজন্য ইসরায়েল বাহিনী সর্বাত্মক চাপ সৃষ্টি করেছেন। যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলের জিম্মিদের মুক্তি, গাজা থেকে সম্ভাব্য ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, ফিলিস্তিনি নিরপরাধ বন্দীদের মুক্তি দেবে এমন একটি চুক্তি করতে নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। ইসরায়েলি বাহিনীর এর প্রভাব সামাল দিতে সক্ষমতা রয়েছে। এ ধরনের একটি চুক্তি করা সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করেছে ইসরায়েলি বাহিনী। রোববার ইসরায়েলের পালমাচি বিমান ঘাঁটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলি জিম্মিদের প্রত্যাবর্তনের চুক্তি হল তাদের জীবন রক্ষার ক্ষেত্রে জরুরি পদক্ষেপ। নেতানিয়াহু শনিবার রাতে সেনাবাহিনীর যে সমালোচনা করেছিলেন তার জবাবে এসব কথা বলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমালোচনা করে বলেন, কয়েক মাসের মধ্যেও গাজার সঙ্গে জিম্মিদের নিয়ে চুক্তি কার্যকর না হওয়ার কারণ হল ইসরায়েলি সামরিক বাহিনী জোরালো চাপ সৃষ্টি করতে পারেনি। এদিকে পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে যখন নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীকে গাজা রাফায় হামলার জন্য জোর দেন। হামাসের সঙ্গে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নেতানিয়াহুর সমালোচকদেরও সমালোচনা করেন। কারাগার ভেঙে পালানোর চেষ্টাকালে বন্দুকযুদ্ধে নিহত 8। কারাগার ভেঙে পালানোর চেষ্টাকালে কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 3 জন কারারক্ষী ছিল, বাকি 5 জনের মৃত্যুদণ্ড পাওয়া কয়েদি ছিল। এই ঘটনায় আহত হয়েছে আরও 18 জন কয়েদি এবং 3 জন কারারক্ষী। তবে শেষ পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি। আফ্রিকান দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এ ঘটনা ঘটে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সোমালিয়া সরকারের নিরাপত্তা সূত্র জানায় যে কয়েদিরা পালানোর চেষ্টা করেছিল। তারা আল কায়দা সংগঠনের গোষ্ঠী আল শাবাবের সদস্য ছিল। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে গোপনে অস্ত্র সরবরাহের পর এই কয়েদিরা পালানোর পরিকল্পনা করেছিল। দেশটির সেনাবাহিনী কারারক্ষীদের মুখপাত্র কর্নেল আদিকানি খালাব জানান, শনিবার শহরের প্রধান কারাগারে সশস্ত্র কয়েদিরা পালানোর চেষ্টা করলে কারাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। কয়েদিরা কারাগারের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি। সোমালিয়া জাতীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনী একটি অপারেশন শেষ করেছে যেখানে মৃত্যুদণ্ড পাওয়া সন্ত্রাসীরা কারারক্ষীদের উপর হামলা করেছিল। কারাগারটির আশপাশের স্থানীয় বাসিন্দারা গ্রেনেড বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান আলী এএফপিকে বলেন, কারাগারের ভেতরে একটি বিস্ফোরণ ঘটে এবং এরপর ব্যাপক গুলি বিনিময় হয়। আরেক প্রত্যক্ষদর্শী সুশিব আহমেদ বলেন, আমার ভাই কারাগারের নিরাপত্তারক্ষীদের একজন সদস্য। আমি ভাইকে ফোন করেছিলাম। তিনি বললেন যে আল শাবাবের বেশ কয়েকজন বন্দী গোপনে অস্ত্র এবং গ্রেনেড সংগ্রহ করেছে এবং পালানোর চেষ্টা করেছে। গাজায় ইসরায়েলি হামলায় 141 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 141 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর করা 3টি গণহত্যায় 141 জন নিহত এবং আরও 400 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। এই সংখ্যা নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 38,584 জনে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ পর্যন্ত মোট আহতের সংখ্যা 88,881 জন ছাড়িয়ে গেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েল সীমা প্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় হামাস যোদ্ধারা।
তবে ১৩০০ ইসরায়েলিকে হত্যা করা হয়। পাল্টা জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান এবং স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে, যার সর্বশেষ রায় তেল আবিবকে অবিলম্বে দক্ষিণাঞ্চলের শহর রাফাতে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে গত ৬ মে আক্রমণ করার আগে ১ মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি যুদ্ধ থেকে আশ্রয় নিয়েছিলেন।